আসসালামু আলাইকুম সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা দেখব ইংরেজি ফার্স্ট পেপারের ইউনিট 4 লেসন 2 এর পার্ট 1। আমরা জানি লেসন 2 তে আমাদের জন্য রয়েছে গ্রেট ওমেন, তাই না? গ্রেট ওম্যান অর্থাৎ কিছু নারীর আসলে সংগ্রামী জীবন, তাদের আসলে নারী জাগরণের যে অবদান, সেই অবদান নিয়ে আমাদের লেসন 2টা আসলে রচয়িতা করা হয়েছে। তো আমরা আজকে সেটা পড়বো এবং তার পাশাপাশি পরবর্তী ক্লাসে এটার আমরা প্র্যাকটিস দেখবো। আজকে আমরা জাস্ট প্যাসেজটা পড়বো এবং পরবর্তী ক্লাসে তার আমরা প্র্যাকটিস দেখবো। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে গ্রেট ওমেনের, যে ভার্জিনিয়া ওলফ নামের একজন লেখক, তিনি রোট ইন 1928, তিনি বলছেন যে এ ওমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড আ রুম অফ হার ওন ইফ শি ইজ টু রাইট। অর্থাৎ বলছে একজন নারীর কি লাগবে, একটা মানি লাগবে অর্থাৎ টাকা লাগবে এবং তার একটা রুম লাগবে যদি সে আসলে লিখতে চায়। এখানে বাই রুম মানে রুম বলতে তিনি বোঝাতে চেয়েছেন শি মিন্ট আ প্রাইভেট অ্যান্ড সোশ্যাল স্পেস ফর এ ওমেন হোয়ার শি ক্যান এডুকেট হারসেলফ অ্যান্ড ডেভেলপ হার ক্রিয়েটিভিটি। এখানে তিনি আসলে রুম বলতে বোঝাচ্ছেন সেই সামাজিক আসলে সুযোগটা, তার সে আসলে একটা প্রাইভেট সুযোগটা যেখানে সে তার নিজের যে ক্রিয়েটিভিটি, নিজের যে এডুকেশনটা সে নিজেই গ্রহণ করতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি শি ক্যান এডুকেট হারসেলফ, অর্থাৎ বলছে নিজেই তার নিজের শিক্ষাটা সে গ্রহণ করতে পারবে, তার জন্য সমাজের উচিত তাকে কিছু স্কোপ দেওয়া। এখানে মেনলি রুম বলতে সে অপরচুনিটিটাকে বোঝাচ্ছে। মানে রুম বলতে কি বোঝাচ্ছে, তাকে সেই সুযোগটাকে বোঝাচ্ছে যে আমাদের একটা নারীদেরকে এই সুযোগটা দিতে হবে। অ্যাজ উই নো ইউরোপিয়ান ওমেন হ্যাড টু স্ট্রাগল টু গেট এন্ট্রি টু ইউনিভার্সিটিস। অর্থাৎ বলা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। ইন আওয়ার কান্ট্রি ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল যে প্রশাসন ছিল, ফার্স্ট ওপেন দ্য ডোরস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন টু ওমেন। অর্থাৎ তারাই সর্বপ্রথম নারীদের জন্য আমাদের দেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, অর্থাৎ নারীদেরকে শিক্ষার সুযোগ গ্রহণে তারা একটা অবদান রেখেছিল। ডু ইউ ফিল দ্য আর্জ মানে কি? আর্জ মানেটা হচ্ছে ক্রেভিং। হ্যাঁ, ক্রেভিং মানে তোমার কি আসলে ইচ্ছাটা জাগে বা তোমার কি সেই ইচ্ছা, উইশটা আছে? কিসের উইশ? টু নো হাউ বেঙ্গলি ওমেন ওয়ার ইনিশিয়েটেড ইনটু ইংলিশ এডুকেশন। অর্থাৎ তারা বাঙালি নারীরা আসলে কিভাবে ইংরেজি শিক্ষায় আসলে দীক্ষা লাভ করেছিল, সে কাহিনীটা আসলে তোমার জানার আসলে আগ্রহ আছে কিনা সেটা বলতে চেয়েছে। উই নো দ্য কন্ট্রিবিউশন অফ রোকেয়া সাখাওয়াত হোসেন টু ওমেন এডুকেশন ইন আনডিভাইডেড বেঙ্গল। অর্থাৎ অবিভক্ত বাংলা, অর্থাৎ 1947 সালের পূর্বে আমাদের যে অবিভক্ত বাংলা ছিল, সেই বাংলায় নারীদের আসলে শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে অবদান, সেই অবদানের কথাটা এখানে বলা হচ্ছে। রোকেয়া অলসো রোট ইন ইংলিশ, সে অলসো ইংরেজিতে লেখালেখি করেছিল। আর সুলতানাস ড্রিম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সুলতানাস ড্রিমস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা সরি, ওকে। আর সুলতানাস ড্রিম ইজ কনসিডার দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন। অর্থাৎ সুলতানাস ড্রিমটা ছিল কি একটা সায়েন্স ফিকশন, অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনী, রিটেন বাই এ ওমেন। অর্থাৎ সুলতানাস ড্রিমটা ছিল একটা নারী কেন্দ্রিক লিখিত প্রথম একটা সায়েন্স ফিকশন। রোকেয়াস লিগেসি, এখানে লিগেসি বলতে কি বোঝাচ্ছে, তার যে আসলে পরম্পরা, তার যে আসলে বৈশিষ্ট্য, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। রোকেয়াস লিগেসি ইজ স্ট্রং অ্যামাং সাবসিকুয়েন্ট জেনারেশন। অর্থাৎ পরবর্তী যে প্রজন্মগুলাতে, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের পরবর্তী প্রজন্মগুলাতে তার যে লিগেসিটা, তার যে পরম্পরা, তার যে আসলে যে সংগ্রাম অফ ওমেন ইন দ্য রিজিয়ন, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু এক্সপ্লোর দ্য পাথস ওমেন টুক টু টেক দেয়ার প্লেস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। অর্থাৎ বলতেছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই এডুকেশনের ফিল্ডে নারীদের যে পদচারণ, এটার পেছনে তারা আসলে কি পদক্ষেপ নিয়েছিল সেটা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এখান থেকে আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসলে জানা প্রয়োজন, সেগুলো হচ্ছে ওয়ার্ড মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এখানে আর্জের যে বিষয়টা, আর্জ বলতে আমাদের জানা হচ্ছে উইশ বা ক্রেভিং বোঝাচ্ছে। তাছাড়া এখানে খুব মানে এমন কোনো ওয়ার্ড নাই যেটা আসলে আমাদের অজানা থাকার কথা, তাই না? পরবর্তী পার্টে আমরা দেখবো যে এখানে একটা লীলা নাগকে নিয়ে একটা কথা বলছে, যে আমার ডিপার্টমেন্টের বড় বোন, বুঝছো, লীলা নাগ, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে তিনি পড়াশোনা করেছিলেন। অর্থাৎ তিনি ছিলেন আসলে সর্বপ্রথম নারী যিনি ইংরেজি শিক্ষা আসলে দীক্ষা লাভ করেছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী যে আসলে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছিল। ওকে, আচ্ছা, বলা হচ্ছে ইন 1921 লীলা নাগ, অলসো নোন অ্যাজ লীলা রয়, ফর হার ম্যারিজ উইথ অনিল চন্দ্র রয়, অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার। অর্থাৎ লীলা নাগের আসলে মূল নাম ছিল, লীলা নাগ ছিল তার মূল নাম,
আর তার স্বামীর নাম অনুযায়ী তার নাম রাখা হয়েছে লীলা রয়। তার স্বামী ছিলেন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন নেতা যার নাম অনিল চন্দ্র রয়। অ্যান্ড শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু বি অ্যাডমিটেড টু দ্য MA ইন ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে MA-তে ভর্তি হওয়া প্রথম নারী ছিলেন হচ্ছে লীলা নাগ। ব্রেকিং পাট্রিয়ার্চাল ব্যারিয়ার্স, পাট্রিয়ার্চাল ব্যারিয়ার বলতে কি বোঝাচ্ছে? পুরুষতান্ত্রিক যে বাধা, তাই না? পাট্রিয়ার্চাল ব্যারিয়ার বলতে বোঝাচ্ছে কি? পুরুষতান্ত্রিকতা। কি বোঝাচ্ছে? পুরুষতান্ত্রিকতা। ব্যারিয়ার্স বলতে বোঝাচ্ছে আমাদেরকে অনেক বাধা বিপত্তি। ব্যারিয়ার্স বলতে কি বোঝায়? বাধা বিপত্তি, অর্থাৎ আমাদের বিভিন্ন হার্ডেল, হ্যাঁ, বিভিন্ন হ্যান্ড্রেন্স, আইনড্রেন্স, বিভিন্ন সিনোনিম আমরা লিখতে পারি। আমাদের অনেক অপোজিশনস ছিল এখানে। লীলা নাগ এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল আইডিয়াস। অর্থাৎ একদম শুরু থেকেই লীলা নাগ কী করেছে? এই ইংরেজি বিভাগটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করছে। কাদের জন্য? প্রোগ্রেসিভ যে মানুষ। প্রোগ্রেসিভ মানুষ কারা? যারা হচ্ছে প্রগতিশীল, তাই না? যারা হচ্ছে কি? প্রগতিশীল মানুষ, যারা প্রগতিশীল মানুষ, অ্যান্ড লিবারাল আইডিয়াস অর্থাৎ উদার মতবাদ। অর্থাৎ তিনি প্রগতিশীল মানুষদের জন্য এবং উদারতান্ত্রিক যে মতবাদটা রয়েছে সেই মতবাদ প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। অলদো হার ডিসিশন টু জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ওয়াজ ইনিশিয়ালি মেট উইথ রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই ব্যারিয়ারকে রিপ্রেজেন্ট করে, বিভিন্ন বাধাকে রিপ্রেজেন্ট করে, বাধা বিপত্তিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ তার যে ভর্তি হওয়াটা আসলে বিভিন্ন বাধার ভিতর দিয়ে গিয়েছে। শি অ্যাচিভড হার গোল উইথ এ স্পেশাল পারমিশন ফ্রম দ্য দেন ভাইস চ্যান্সেলর, অর্থাৎ তৎকালীন ভিসি ফিলিপ হার্টগ। অর্থাৎ ফিলিপ হার্টগের একটা বিশেষ পারমিশনে তিনি আসলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। অ্যান্ড ফুলফিল্ড হার ড্রিম অফ গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়ার যে স্বপ্ন সেটা তিনি পরিপূর্ণ করতে পেরেছিলেন। কার জন্য? তৎকালীন যে ভিসি ফিলিপ হার্টগের একটা বিশেষ যে সুপারিশের কারণে। তারপরে বলা হচ্ছে ইন 1923 শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু রিসিভ অ্যান MA ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তিনি ছিলেন আমাদের এই পুরো বঙ্গে প্রথম নারী যে ইংরেজি বিভাগ থেকে MA ডিগ্রি লাভ করেছিলেন। বাট লীলা নাগস লিগেসি গোজ বিয়ন্ড দ্য কনফাইন্স অফ ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের যে গণ্ডি, ঠিক আছে? বাট লীলা নাগস লিগেসি অর্থাৎ তার যে বৈশিষ্ট্য, তার যে অনুপ্রেরণা, তার যে সংগ্রামটা গোজ বিয়ন্ড মানে বাহিরে চলে গেছে দ্য কনফাইন্স মানে কি বোঝায়? কনফাইন্স মানে বাউন্ডারি বোঝায়, হ্যাঁ, বাউন্ডারি বা একটা গণ্ডি বোঝায়। কিসের গণ্ডি? ক্লাসরুমের গণ্ডি। অর্থাৎ তার যে প্রগতিশীল চিন্তা, তার যে উদার মতবাদের যে চিন্তাটা, এটা শুধুমাত্র আসলে ক্লাসরুমের ভিতরেই বন্দী ছিল না, এটা ক্লাসরুমের বাইরে যায়। আচ্ছা, যখন শি ওয়াজ এ স্টুডেন্ট শি ফর্ম দ্য ঢাকা ওমেন্স কমিটি, তিনি একটা ঢাকা ওমেন্স কমিটি প্রতিষ্ঠা করছিলেন। অ্যান্ড রেইজড ফান্ডস, তিনি হচ্ছে কিছু তহবিল অর্থাৎ ফান্ড তুলেছিলেন। কাদের জন্য? ফর দ্য 1921 বেঙ্গল ফ্লাড, অর্থাৎ 1921 সালে বাংলায় একটা বন্যা হয়েছিল। সে বন্যায় যারা ভিকটিম ছিল, যারা সাফারার ছিল, তাদের জ্ঞাতার্থে তাদের জন্য ফান্ড তুলেছিল কিছু সহায়তা করার জন্য। শি ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড ইন দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন সোসাইটি, অর্থাৎ নারীদের ক্ষমতায়নে তিনি এই সোসাইটিতে অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন। ইন 1893 শি ফাউন্ডেড দীপালি সংঘ হুইচ সার্ভড অ্যাজ এ ট্রেনিং ইনস্টিটিউট ফর অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট, অর্থাৎ অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিটিসদের জন্য সে কি করেছিল? একটা দীপালি সংঘ গড়ে তুলেছিল। অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে ব্রিটিশ বিরোধী যে মনোভাবটা, ঠিক আছে, যে ব্রিটিশ বিরোধী যে মনোভাবটা। Between 1927 and 1928, she established the first self-defense institute for girls in Bengal. ঠিক আছে, she established the first self-defense institute for girls in Bengal, অর্থাৎ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গে তিনি কি করছেন? সেলফ ডিফেন্স ইনস্টিটিউট, অর্থাৎ নারীদের যেন নিজেরাই নিজেদেরকে কি করতে পারে? রক্ষা করতে পারে কোনো বিপদ আপদ থেকে, সেজন্য একটা ইনস্টিটিউট তিনি গড়ে তুলেছিলেন। দেন অ্যাট দ্য 1928, দেখো তার কতগুলো কর্ম। 1928 কলকাতা কংগ্রেস সেশন, শি প্রেজেন্ট ইন কলকাতা কংগ্রেস সেশন, অর্থাৎ কলকাতাতে কংগ্রেসের একটা সেশন হয়েছিল, অধিবেশন হয়েছিল, কনফারেন্স হয়েছিল। সেখানে শি প্রেজেন্টেড এ পেপার অন দ্য হিস্টোরি অফ ওমেন্স মুভমেন্ট ইন বাংলা অ্যাজ এ ডেলিগেট, অর্থাৎ তিনি একজন প্রতিনিধি হিসেবে, একটা ডেলিগেট হিসেবে সেই সেশনটাতে, সেই কনফারেন্সে কি করেছিল? একটা পেপার উপস্থাপন করেছিল এবং সেই পেপারটা ছিল হচ্ছে এই বাংলাতে নারীদের আসলে যে আন্দোলন, নারীদের আসলে সংগ্রামের যে ইতিহাস, সেটা নিয়ে। And by 1929, Leela Nag had successfully founded 12 free primary schools for girls, অর্থাৎ 1929 সালের মধ্যে সে কি করেছিল? প্রায় 12টি প্রাইমারি স্কুল গড়ে তুলেছিল নারীদের জন্য, যেখানে নারীরা ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবে।
ওকে, দেন অ্যাপার্ট ফ্রম খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে অ্যাপার্ট ফ্রম বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা ছাড়াও হার কন্ট্রিবিউশন টু ওমেন্স ইমানসিপেশন লীলা কনসিস্টেন্টলি ভয়েসড হার অপিনিয়ন্স ইন পলিটিক্স অ্যাজ ওয়েল। অর্থাৎ নারীদের যে ইমানসিপেশনের জন্য সে কি করেছে, তার ভয়েস রেজ করেছে, অর্থাৎ যে কোনো আন্দোলন সংগ্রামে যে কোনো মতবাদের ক্ষেত্রে সে কি করেছে, তার যে কণ্ঠস্বর সে কণ্ঠস্বর সে জারি করেছে। শি হ্যাড বিন ইমপ্রিজন্ড, তাকে হচ্ছে বিভিন্ন বা কয়েকবার কারাগারেও যাওয়া লেগেছে, কারণ কি শি হ্যাড বিন ইমপ্রিজন্ড অন সেভারাল অকেশন, যেহেতু সে অ্যান্টি কলোনিয়াল ছিল, অর্থাৎ ব্রিটিশদের বিরোধী ছিল এবং ব্রিটিশ বিরোধীদের জন্য সে একটা দ্বীপালি সংঘ গড়ে তুলেছিল। খুব স্বাভাবিকভাবেই ব্রিটিশরা কি করেছিল, তাকে বেশ কয়েকবার কারাগারে প্রেরণ করেছিল, বুঝতে পারছো। হোয়েন দ্য সাবকন্টিনেন্ট, অর্থাৎ এই উপমহাদেশ ওয়াজ ইমব্রয়েলড বলতে কি বোঝায়, ইমব্রয়েল বলতে বোঝায় জর্জরিত, কি বোঝায়, ইমব্রয়েল বলতে কোনো কিছুতে জর্জরিত বোঝায়, হ্যাঁ, কোনো কিছুতে জর্জরিত বোঝায়। ইমব্রয়েল ইন টার্ময়েল বলতে কি বোঝায়, ওকে, টার্ময়েল বলতে কি বোঝায়, আমরা এখানে নেই। টার্ময়েল বলতে বোঝায় ক্যাওসকে, অর্থাৎ একটা অশান্তিকে বোঝায়, হ্যাঁ, CHAOS, ক্যাওসকে, অর্থাৎ ডিসঅর্ডার, একটা বিশৃঙ্খলাকে বোঝায়, ডিসঅর্ডার বা ক্যাওস। অর্থাৎ ইমব্রয়েলড ইন টার্ময়েল ডিউরিং দ্য পার্টিশন বলতে কি বোঝাচ্ছে, বঙ্গ যে ভাগ হয়েছিল না 1947 সালে আমাদের যে বঙ্গ ভাগ হয়েছিল, সেই বঙ্গ ভাগকে কেন্দ্র করে, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হওয়াকে কেন্দ্র করে এই বাংলায় যে আসলে অশান্তিগুলো ছিল, বিশৃঙ্খলাগুলো ছিল, ক্যাওসগুলো ছিল, সেগুলোতে খুব জর্জরিত ছিল। লীলা নাগ সেট আপ ক্যাম্পস, সেই সময়টাতে লীলা নাগ কী করেছিল, ক্যাম্প প্রতিষ্ঠা করেছিল, কাদের জন্য, ফর ভিকটিমস অফ নোয়াখালী রায়টস ইন 1946। অর্থাৎ আমরা জানি যে 1946 সালে নোয়াখালীতে আসলে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লেগেছিল, এবং সেই দাঙ্গাতে কি করা হইতো, অনেক দেখা যায় যে বলা হয়ে থাকে যে অনেক হিন্দুদেরকে জোর করে মুসলমানের রূপান্তরিত করা হইতো। নোয়াখালীতে এই ঘটনা ঘটেছিল। তো সেইখানে যে ভিকটিমগুলো ছিল তাদের জন্য সে কি করেছে, একটা ক্যাম্প প্রতিষ্ঠা করেছিল। অ্যান্ড ফর অ্যাবান্ডন্ড ওমেন বলতে কি বোঝায়, যে পরিত্যক্ত নারী, অর্থাৎ যে সকল নারীদেরকে আসলে তার ধরো যে গৃহ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সকল নারীরা আসলে স্বাভাবিক জীবনযাপন থেকে আসলে বিতাড়িত, ডিভয়েড অফ বেসিক রাইটস, সে সকল নারীদের জন্য। অ্যান্ড অ্যাবান্ডন্ড ওমেন অ্যান্ড রিফিউজিস ফ্রম ইস্ট বেঙ্গল, এই বেঙ্গলের রিফিউজিদের জন্য সে একটা ক্যাম্প সেট করেছিল। ওকে, ইন 1946 শি ওয়াজ দ্য অনলি বেঙ্গলি ওম্যান ইলেক্টেড টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বেঙ্গল। অর্থাৎ 1946 সালে তিনি একমাত্র বাঙালি নারী ছিল যে এই অ্যাসেম্বলি, বাংলার যে অ্যাসেম্বলি একটা কনস্টিটিউটে সেখানে প্রতিনিধিত্ব করতে পেরেছিল, ঠিক আছে। পরবর্তীতে বলছে যে লীলা নাগ ব্রক দ্য গ্লাস সিলিং। এখানে গ্লাস সিলিং বলতে কি বোঝাচ্ছে, গ্লাস সিলিং বলতে বোঝাচ্ছে ব্যারিয়ার্সগুলোকে, গ্লাস সিলিং বলতে কি বোঝাচ্ছে, ব্যারিয়ার্সগুলোকে, অর্থাৎ বিভিন্ন বাধা বিপত্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে, বাধা বিপত্তি। ওকে, লীলা নাগ ব্রোক দ্য গ্লাস সিলিংস অন সো মেনি লেভেলস দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লিমিট হার টু বিং অনলি আ ফেমিনিস্ট। অর্থাৎ লীলা নাগ এত বাধা বিপত্তি অতিক্রম করেছে যে তাকে শুধুমাত্র একটা ফেমিনিস্ট হিসেবে কল্পনা করলে চলবে না, কারণ সে একাধারে কি, শি ফুলফিলস অল দ্য ক্রাইটেরিয়া অফ সিটিজেন, সে একটা নাগরিক, রিভেল, সে একটা বিদ্রোহী, রিফর্মার, সে একটা সমাজ সংস্কারক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি হচ্ছে সামাজিক যে কর্মকাণ্ডগুলো করতেন, অ্যান্ড এ চেঞ্জ এজেন্ট, অর্থাৎ কোনো কিছুর রূপান্তরকারী, ঠিক আছে। সে শুধুমাত্র যে নারীবাদী ছিলেন বা শুধুমাত্র ফেমিনিস্ট ছিলেন তা না, তিনি একাধারে একটা সিটিজেন, একজন বিদ্রোহী ছিল, সমাজ সংস্কারক ছিল, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল এবং সমাজের একজন চেঞ্জ এজেন্ট। লুকিং অ্যাট দ্য আদার ওমেন উই স্টাডিড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাচ লেটার, we can trace these features of social activism in them as well। অর্থাৎ বলছে লীলা নাগের পরবর্তী যে প্রজন্মগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছে তাদের ভিতরও আমরা লীলা নাগের সেই লিগেসিটা আসলে দেখতে পাই, পরবর্তীগুলোতে আমরা এটা পাবো। যেমন বলছে হোয়াইল লীলা নাগ মেড হেডলাইন্স ডিউরিং দ্য 1947 পার্টিশন, অর্থাৎ যখন 1947 সালে প্রতিটি পত্রপত্রিকার হেডলাইনে ছিল হচ্ছে লীলা নাগ, নাদিরা বেগম, আনাদার স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ওয়াজ মেকিং হেডলাইন্স ইন 1949। অর্থাৎ যেখানে 47 সাল পর্যন্ত লীলা নাগের একটা একক আধিপত্য ছিল পত্রপত্রিকাতে, অর্থাৎ সকলের মুখে হেডলাইন হিসেবে ছিল, সেখানে 1949 সাল থেকে নাদিরা বেগম একটা ভূমিকা পালন করছে। নাদিরা বেগম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আরও একজন শিক্ষার্থী, কামিং ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট পলিটিক্যাল ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট বলতে কি বোঝায়, অ্যাফ্লুয়েন্ট বলতে বোঝায় হচ্ছে ওয়েলদি, তাই না। অ্যাফ্লুয়েন্ট বলতে কি বোঝায়, ওয়েলদি, বা সহজ কথা যারা খুবই বড় লোকস,
হ্যাঁ, যারা খুবই বড় লোক, রিক্স, তাদেরকে বলা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। তাহলে অ্যাফ্লুয়েন্ট পলিটিক্যাল ফ্যামিলি থেকে সে বিলং করতো। নাদিরা বেগম ওয়াজ এ স্ট্রং মার্কসিস্ট, সে হচ্ছে মার্কসবাদে বিশ্বাস করতো, মার্কসিস্ট, হু ওয়াজ অ্যামাং দ্য লিডিং ওমেন রিভেলস অফ আর টাইম। সে ছিল তার সময়কার অন্যান্য যে নারী বিদ্রোহীগুলা ছিল তাদের ভিতর অন্যতম। ইন 1949 শি ওয়াজ এক্সপেলড, তাকে হচ্ছে এক্সপেলড করা হয়েছে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ফর ফাইটিং ফর দ্য রাইটস অফ দ্য 4th ক্লাস এমপ্লয়ি অফ দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ আমরা যারা হচ্ছে বঙ্গবন্ধুর কাহিনীটা পড়েছো শেখ মুজিবুর রহমানের, সেখানে তোমরা অবশ্যই দেখেছো যে 1949 সালে বঙ্গবন্ধু কি করেছিলেন, শেখ মুজিবুর রহমান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th শ্রেণীর কর্মচারীদের যে দাবি দেওয়া, হ্যাঁ, সেটা পূরণের জন্য তিনি হচ্ছে আন্দোলন করেছিলেন। তো সেই আন্দোলনের কারণে কিন্তু মুজিবুর রহমানকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখি যে 2010 সালে এসে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে, তাই সেটা করাও যা না করাও তা, তাই না? একইভাবে সেই আন্দোলনে মুজিবুর রহমানের সাথে একমাত্র যে নারীটা ছিল, সেই নারীটা ছিলেন হচ্ছে সেই নাদিরা বেগম। একমাত্র না, আরও অনেকে ছিলেন, বাট তিনি ছিলেন উল্লেখযোগ্য, নাদিরা বেগম, বুঝতে পারছো? তো তাকেও আসলে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। শি ওয়াজ দ্য অনলি ওমেন, সে একমাত্র নারী ছিল, সিন স্ট্যান্ডিং নিয়ার শেখ মুজিবুর রহমান ডিউরিং দোজ প্রোটেস্ট। এই প্রোটেস্টের সময়ে, এই প্রোটেস্টগুলোর সময়ে শুধুমাত্র নাদিরা বেগমই ছিলেন শেখ মুজিবুর রহমানের পাশে একমাত্র স্ট্যান্ডিং ওমেন। হ্যাঁ, ইন চেমন আরাস আর্টিকেল, অর্থাৎ চেমন আরাস একটা আর্টিকেলে লেখা হয়েছে, সেটা আর্টিকেলটার নাম ছিল এমন, দ্য ওমেন হু ব্রোক দ্য ব্যারিকেডস। ওমেন হু ব্রোক দ্য ব্যারিকেডস, এখানে ব্যারিকেডস বলতে বোঝাচ্ছে কি, বাধা বিপত্তি, ঠিক আছে? ব্যারিকেডস বলতে কি বোঝাচ্ছে, বাধা বিপত্তিকে রিপ্রেজেন্ট করছে, যেটা পাবলিশড হয়েছিল দ্য ডেইলি স্টারে ইন ফেব্রুয়ারি 21, অর্থাৎ 2020 সালে 21 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। সেখানে লিখছে যে ইট ইজ স্টেটেড নেমস অফ নাদিরা বেগম, হামিদা খাতুন, নূরজাহান মুর্শিদ, আফসানা খানম, হ্যাঁ, রানু মুখার্জি অ্যান্ড লিলি হক অলসো শাইন থ্রো ইন দ্য হিস্ট্রি অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। অর্থাৎ ভাষা আন্দোলনে এই নারীগুলো আসলে প্রচুর অবদান ছিল, বুঝতে পারছো? নাদিরা বেগম ওয়াজ আ শাইনিং এক্সাম্পল অফ দ্য মাল্টি জেনারেশনাল ফ্যামিনিজম। অর্থাৎ বহু 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 যে তোমার পরবর্তীতে যে জেনারেশনগুলো এসেছে, সে প্রত্যেকটা জেনারেশনের আসলে একটা ফেমিনিজমে বা ফেমিনিস্টদের একটা আইকন হিসেবে সে কাজ করেছিল। দ্যাট ওয়াজ ইভিডেন্ট অ্যামাং দ্য ওমেন, বোথ স্টুডেন্টস, দ্য টিচার্স, দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যেটার আসলে একটা প্রমাণ ছিল তৎকালীন সময়কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে। দিস ইজ হোয়াই ডিউরিং দ্য টিমুলটেনাস 1966, অর্থাৎ 1960-এর দশকের যে অরাজকতাটা, হ্যাঁ, অরাজকতা, টাইমুলশিয়াস বলতে বোঝা হচ্ছে এই যে ক্যাওসটা, হ্যাঁ, ক্যাওস বা এই যে ডিসঅর্ডার, হ্যাঁ, ক্যাওস বা ডিসঅর্ডার, যে একটা অরাজকতা ছিল 60-এর দশকে, সুন আফটার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট উই ক্যান ফাইন্ড ইট আনাদার ওমেন। সেই সময়টাতে আমরা আরও একটা নারীদেরকে পাই। সেই নারীর নামটা কি ছিল? এ ভ্যালিয়েন্ট ফাইটার এগেনস্ট অপারেশন, তার নাম ছিল রাজিয়া খান আমিন। অর্থাৎ আরেকজন নারী ছিল যে ছিল একজন ভ্যালিয়েন্ট ফাইটার। ভ্যালিয়েন্ট মানে আমরা জানি কি, খুবই ব্রেভ, তাই না? ভ্যালিয়েন্ট মানে কি বোঝায়? ব্রেভ বোঝায়। ভ্যালিয়েন্ট ফাইটার এগেনস্ট অপারেশন, অপারেশন মানে আমরা সকলেই জানি, অপারেশন মানে হচ্ছে সে নির্যাতন, ঠিক আছে? নির্যাতন। আচ্ছা, পরে বলছে হু জয়েন্ট অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার অফ দ্য ডিপার্টমেন্ট ইন 1962, শি শোকেসড হার অ্যাক্টিভিজম থ্রু হার রাইটিং অ্যান্ড হার কালচারাল ইন্টারেস্ট। অর্থাৎ তার অ্যাক্টিভিজমটা ছিল রাইটিংয়ের মাধ্যমে, হ্যাঁ, তার হচ্ছে সংস্কৃতি এবং তার রাইটিংয়ের মাধ্যমে তিনি আসলে অ্যাক্টিভিজম করেছেন। শি হ্যাড কমপ্লিটেড হার BA অ্যান্ড MA ইন ইংলিশ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড প্রসিডেড বলতে কি বোঝায়? সে সামনের দিকে অগ্রসর হয়েছে, মানে হচ্ছে কি মুভ ফরওয়ার্ড, হ্যাঁ, মুভ ফরওয়ার্ড অথবা অ্যাডভান্সড, অর্থাৎ সে প্রসিডেড টু ডু হার MA, সে তার MA কমপ্লিট করার জন্য সামনের দিকে গিয়েছে। কোথায় গিয়েছে? ইন ইংলিশ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বার্মিংহাম অন স্কলারশিপ ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল। অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল থেকে একটা স্কলারশিপ নিয়ে সে তার MA অর্থাৎ সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সে ওই বিশ্ববিদ্যালয়টাতে গিয়েছিল। আচ্ছা, শি ওয়াজ সাইমultaneously অ্যান এডুকেশনিস্ট, এ থিয়েটার অ্যাক্টর, এ জার্নালিস্ট, এ কলামনিস্ট, এ পোয়েট অ্যান্ড এ সেলিব্রেটেড রাইটার। অর্থাৎ সাইমultaneously বলতে কি বোঝায়? আমরা সকলেই জানি সাইমultaneously বলতে বোঝায় কি, একাধারে বা একই সাথে, তাই না? একই সাথে, অর্থাৎ আমি ইংরেজিতে দিলে কি, কোকারেন্টলি, অর্থাৎ একই সাথে তিনি একজন ছিলেন শিক্ষাবিদ, মঞ্চনাট্যকার, তিনি একজন সাংবাদিক ছিলেন, কলামনিস্ট ছিলেন অর্থাৎ কলাম লেখক ছিলেন, কবি ছিলেন এবং একজন লেখক ছিলেন।
অ্যামাং দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস শি রিসিভড আর দ্য, এখানে তার কিছু অর্জিত অ্যাওয়ার্ডের কথা বলছে, যে পেন ল রাইটিং অ্যাওয়ার্ড, দ্য পোপ গোল্ড মেডেল, বাংলা একাডেমি লিটারারি অ্যাওয়ার্ড, 21শে পদক অ্যান্ড দ্য অনন্য লিটারারি অ্যাওয়ার্ড। অর্থাৎ এই অ্যাওয়ার্ডগুলো তিনি আসলে পেয়েছিলেন তার পুরো জীবনে। পরবর্তীতে বলছে যে আমিন এক্সপোজেস দ্য ব্রুটালিটি। ব্রুটালিটি বলতে কি বোঝায়? ব্রুটালিটি বলতে বোঝায় নৃশংসতা। হ্যাঁ, তাদের যে হিনিয়াস ক্রাইমটা ছিল, আমাদের হচ্ছে পাকিস্তান হানাদার বাহিনীর যে হিনিয়াস ক্রাইমগুলো ছিল, সেগুলোকে বলা হচ্ছে ব্রুটালিটি অফ দ্য 1971 লিবারেশন ওয়ার থ্রো স্টার্ক ইমেজেস ইন হার পয়েমস। অর্থাৎ তার যে কবিতাগুলোতে তিনি একটা স্টার্ক ইমেজারি তৈরি করছে, সেই তৈরি করার মাধ্যমে তিনি দেখিয়েছে যে 1971 সালে কী রকম নৃশংসতা করা হয়েছিল। ইন হার পয়েমের নাম হচ্ছে আরজুস আন্ডার অ্যানেস্থেসিয়া। আরজুস কারা? আরজুস হচ্ছে একটা মিথিক্যাল ক্যারেক্টার। ওকে, আরজুস হচ্ছে কারা? আরজুস হচ্ছে একটা মিথিক্যাল ক্যারেক্টার যাদের হচ্ছে 100টা জায়ান্টদের ধরো যে চোখ, এটা মানে বোঝা যাচ্ছে খুবই, মানে দেখা যাচ্ছে ভিজিবল, মানে যারা খুব হচ্ছে নজরদারির ভিতরে থাকে, এরকম একটা বিষয়। তার মানে হচ্ছে আরজুস আন্ডার অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ শব্দ, যার মানে বোঝায় হচ্ছে তোমার, অ্যানেস্থেসিয়া বলতে বোঝায় হচ্ছে টোটালি ধরো যে সাইলেন্ট। ওকে, টোটালি কি সাইলেন্ট, অর্থাৎ তারা সাইলেন্ট কিন্তু চোখ দিয়ে এত মানে সংগ্রাম দেখতেছে, এরকম একটা বিষয় ছিল আর কি। আরজুস আন্ডার অ্যানেস্থেসিয়া। শি রাইটস এ মাদার ফ্রিঞ্জড বাই দ্য রোর মর্টার্স। ফ্রিঞ্জড, এ মাদার ফ্রিঞ্জড বাই দ্য রোর মর্টার্স। ওকে, অ্যান্ড তারপরে বলছে থ্রোটলড হার উইনিং ইনফ্যান্ট ইটস লাইফ ফর দ্য লাইফ অফ মিলিয়ন। এ মাদার ফ্রিঞ্জড বাই দ্য রোর মর্টার। অর্থাৎ মর্টারের যে রোর, মর্টারের যে গর্জন, তাই না, মর্টারের যে গর্জন, সেই গর্জনে একটা মা আসলে খুব বিচলিত হয়ে গেছে। ফ্রিঞ্জড বলতে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। থ্রোট, হ্যাঁ, এটা বলতে বোঝায় কারো গলা, মানে হচ্ছে ধরো কোনো কারো গলা যে টুটি চেপে ধরে না, সেই টুটি চেপে ধরাটাকে বলা হচ্ছে থ্রোট। আর উইনিং বলতে কি বোঝায়? ক্রাইং। উইনিং বলতে বোঝায় ক্রাইং, অর্থাৎ যেটা ক্রন্দনরত কে ছিল? ইনফ্যান্ট, অর্থাৎ তার শিশুটা ছিল ক্রন্দনরত। ওকে, হ্যাঁ, শিশুরা ছিল ক্রন্দনরত। ইটস লাইফ ফর দ্য লাইফ অফ মিলিয়নস। আচ্ছা, তার একটা কবিতার লাইন ছিল এটা। পরবর্তীতে এছাড়াও ইয়েট আনাদার পোয়েম গড ইন দ্য গবলেট, এ মেলানকলিক টোন। মেলানকলিক বলতে কি বোঝায়? মর্নফুল, তাই না? মেলানকলিক বলতে কি বোঝায়? মর্নফুল, অর্থাৎ খুবই শোকার্থ যে কবিতাগুলা, মর্নফুল টোন অ্যাড্রেসেস অল দ্য মার্টার্স অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়াল হু আর মার্সিলেসলি মানে কি? তারা হচ্ছে ব্রুটালি, তাই না? ব্রুটালি, মার্সিলেসলি বলতে কি বোঝায়? ব্রুটালি, অর্থাৎ যাদেরকে হচ্ছে ডাবল এল হবে। ওকে, তাদেরকে হচ্ছে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে 1971। রেফারেন্সেস টু, তিনি কিছু রেফারেন্সও দিয়েছে। এক হচ্ছে মুনির চৌধুরী, দ্য প্লে রাইট পায়োনিয়ার, তারপর বলছে হায়দার দ্য ট্যাগর স্কলার, অর্থাৎ রবীন্দ্র যে বিশারদগুলো ছিল, ফজলে রাব্বি একজন, আমরা জানি ফজলে একজন চিকিৎসক ছিলেন, অ্যান্ড দ্য নভেলিস্ট কাইসার, হ্যাঁ, ঔপন্যাসিক কাইসারের কথা বলেছেন। ফ্রম এ ট্রিবিউট মানে কি? ট্রিবিউট মানে হচ্ছে অনার, মানে শ্রদ্ধা, তাই না? ট্রিবিউট মানে হচ্ছে কি অনার বা কাউকে শ্রদ্ধা করে। ট্রিবিউট টু দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য স্কলার্স অফ বাংলাদেশ। বিং আ স্কলার হারসেলফ, সে নিজেই একজন স্কলার হিসেবে, আমিন হ্যাড আ ইউনিক অ্যাপ্রোচ টু ডেপিক্টিং দ্য লাইভস অফ ওমেন। নিজে একজন আসলে স্কলার হিসেবে আমিনের আসলে একটা কিছু ইউনিক অ্যাপ্রোচ ছিল। অ্যাপ্রোচটা ছিল কিসের জন্য? নারীদের জীবনটাকে আসলে চিত্রায়িত করার জন্য, ডেপিক্টস করার জন্য, তুলে ধরার জন্য। ইন হার পোয়েম দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গ্রিল শি ব্রেক্স দ্য সাইলেন্স অ্যান্ড স্পিক্স আউট এগেনস্ট চাইল্ড ম্যারেজ অ্যান্ড সেক্সুয়াল অপারেশন। অর্থাৎ তার যে গল্পটা ছিল, তার যে পোয়েমটা ছিল, পোয়েমের নাম ছিল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গ্রিল শি ব্রেক্স, মানে তিনি হচ্ছে ভেঙে ফেলেছেন দ্য সাইলেন্স, হ্যাঁ, নীরবতা, অ্যান্ড স্পিক্স আউট, তিনি নীরবতা ভেঙে বলছেন, কি বলছেন? এগেনস্ট চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্যবিবাহর বিরুদ্ধে, অ্যান্ড সেক্সুয়াল অপারেশন, অর্থাৎ যৌন নিপীড়নের বিরুদ্ধে, অর্থাৎ যৌন নিপীড়ন এবং চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে নীরবতা ভেঙে তিনি তার কণ্ঠস্বর জারি করেছিলেন। তো এটা ছিল আমাদের পার্ট 1 থেকে। পরবর্তী ক্লাসে আমরা এটার প্র্যাকটিস দেখব। তার আগে তোমরা ক্লাসটা বারবার দেখে পুরো গল্পটা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? বোঝার চেষ্টা করবা। আর যেই সকল ওয়ার্ডগুলোর নিচে আমি আন্ডারলাইন করেছি, অর্থাৎ যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখবা আমি এরকম করেছি অথবা একটু আন্ডারলাইন করেছি, সেই ওয়ার্ডগুলোর তোমরা সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু নিজেরা পড়ার চেষ্টা করবা।
দেখো আমি চাইলে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম লিখে দিতে পারতাম, কিন্তু আমি যদি লিখে দিই তোমাদের আসলে আলটিমেটলি মনে থাকবে না। এই জন্য তোমাদের কাজ যেটা করবা, নিজে নিজে ওয়ার্ডগুলো একটু সিলেক্ট করবা, নিজে নিজে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বা, তাহলে দেখবো এটা তোমাদের জন্য একটা লং লাস্টিং হবে এবং আরো বেশি বেশি ইফেক্টিভ হবে। বুঝতে পারছো? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।